তো আজকে আমরা ক্লাস 8 নম্বর টপিক নিয়ে চলে এসেছি ক্লাস 10-এর, ঠিক আছে। তো 7 নম্বর টপিকে কী পড়েছিলাম? 7 নম্বর টপিকে নিউরনের শেষটুকুটা পড়েছিলাম, তারপরে মস্তিষ্কর ভাগ পড়েছিলাম, সূচনাকাণ্ডগুলো পড়েছিলাম, ঠিক আছে। তো টপিক 8-এ আজকে আমরা কী পড়বো একটা বলে নিই, যে প্রতিবর্ত ক্রিয়া পড়বো, এর ভাগ পড়বো, প্রতিবর্ত পথ পড়বো, তারপরে কি পড়বো, তারপরে চোখ পড়বো। চোখের ছবিটা আমি আগে এঁকে নিয়েছি কারণ অনেক টাইম লাগে আঁকতে, তাই চোখের বিভিন্ন রোগগুলো পড়বো। ওকে, তো কি, তো প্রতিবর্ত ক্রিয়া প্রতিবর্ত ক্রিয়া কি, যে প্রাণীদেহের নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে, যে প্রাণীদেহের কোনো নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে যে আমাদের দেহে যে স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক ও অনৈচ্ছিক ক্রিয়া সৃষ্টি হয় তাকে বলছে প্রতিবর্ত ক্রিয়া। যে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে কী হয়, অনৈচ্ছিক, তারপরে যে অনৈচ্ছিক প্রতিবর্ত ক্রিয়া হয়, যা অনৈচ্ছিক স্বতঃস্ফূর্ত প্রতিবর্ত ক্রিয়া সৃষ্টি হয় তাকেই বলছে প্রতিবর্ত ক্রিয়া। ওকে, তো এর বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি কি, ফার্স্টে উদাহরণ বলে নিই। উদাহরণ ধরো, তোমার চোখে হঠাৎ লাইট ফেললো, তাহলে কী হয়ে যায়, চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, তাই তো। তারপর যদি পায়ে পেরেক ফোটে, কী হয়, অটোমেটিক পায়ে পেরেকটা কি, পাটা অটোমেটিক পেরেকের কাছ থেকে সরে চলে আসে। বা আগুনে যদি হাত পড়ে, কী হবে, যে হাতটা এইভাবে সরে চলে আসবে, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে কি প্রতিবর্ত ক্রিয়া, উদাহরণ। এবার বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি কি, এই প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে অনৈচ্ছিক, ঠিক আছে, এর কোনো শর্তের অধীন না। এটা হচ্ছে অনৈচ্ছিক প্রতিবর্ত ক্রিয়া, এটা কোনো শর্তের অধীনে না। সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এই প্রতিবর্ত ক্রিয়া মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, ঠিক আছে। থার্ড হিসাবে কি বলতে পারি, কি, যে এটা শুধুমাত্র সুষুম্না কাণ্ড আছে না, সুষুম্না কাণ্ড ওই দ্বারা নিয়ন্ত্রিত। থার্ড হচ্ছে এটা সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওকে, তো এই তিনটে হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্য। এবার চলে আসে কি, যে বিজ্ঞানী প্যাভলভ কী করে, এই প্রতিবর্ত ক্রিয়া, এই প্রতিবর্ত ক্রিয়াকে দুই ভাগে ভাগ করেন, ঠিক আছে। তিনি প্রতিবর্ত ক্রিয়াকে দুই ভাগে ভাগ করেন, একটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, আর একটা হচ্ছে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে। একটা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, একটা হচ্ছে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে। তো ফার্স্টে আগে জন্মগত প্রতিবর্ত ক্রিয়াটা জেনে নিই। এটা কি, এটা হচ্ছে মানে যে সমস্ত প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে জন্ম থেকেই আমাদের দেহে আছে, কি ধরো আমাদের শিখে আসতে হয় না, ঠিক আছে। এই প্রতিবর্ত ক্রিয়া ধরো বলা যায় যে কি, যে শিশুর জন্মের সাথে সাথে কান্না, এটা হবে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। বা খিদে পেলে কি হয়, যে দুধ খাওয়ার জন্য বাচ্চারা কাঁদে, স্তনপানের ইচ্ছা জাগে, সেটা হচ্ছে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। এটা কোনো স্বতঃস্ফূর্তভাবে হয়, ঠিক আছে। এটা কোনো শিখে আসে না, বা জন্মগত জন্মের সাথে সাথে শিখে আসে না এই জন্মগত প্রতিবর্ত ক্রিয়াটা, ঠিক আছে। তারপরটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। কি হচ্ছে, এটা হচ্ছে নির্দিষ্ট শর্তের অধীনে, ঠিক আছে। এই প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে আমাদের শরীরে আসে, ঠিক আছে। প্র্যাকটিসের করলে এই প্রতিবর্ত ক্রিয়া হয়। যেমন ধরো সাঁতার শেখা বা সাইকেল চালানো শেখা, এগুলো সমস্ত হচ্ছে এই অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার অন্তর্গত, ঠিক আছে। তো এগুলো আমরা জানলাম দুটো। এবার বিজ্ঞানী প্যাভলভ কী করে, এই একটা সুন্দর পরীক্ষার দ্বারা এই অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, জন্মগত প্রতিবর্ত ক্রিয়াটা বুঝিয়ে দিয়েছিলেন। কী করেছিলেন, যে তিনি একটা কুকুরকে একটা দিনের নির্দিষ্ট সময়ে খাবার দিতেন, ঠিক আছে। তো কী হতো, যে খাবার দেখলে কুকুরটা কি লালা ঝরতো, ওটা হচ্ছে এই জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। এটা হচ্ছে কোনো শর্তের অধীন না, স্বতঃস্ফূর্ত। কি লোভনীয় খাবার দেখলে আমাদের লালা ঝরে, এটা হচ্ছে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। তো কী হচ্ছে, কুকুরটা কি খাবার নির্দিষ্ট সময় খাবার দিত, ওই খাবার দেখে কুকুরের লাল ঝরতো, ঠিক আছে। তো তিনি এটা দিতেই থাকলেন, এরপর কি, যখন খাবারটা দিতেন, পরবর্তী স্টেপে কী করলেন, যে খাবার দেওয়ার সাথে সাথে একটা ঘন্টা বাজাতেন, ঠিক আছে। ওই নির্দিষ্ট সময়ে খাবার দিতেন এবং খাবার দেওয়ার সাথে সাথে ঘন্টা বাজাতেন, ঠিক আছে। তো ওটা তিনি ওই ঘন্টা শোনানোটা তিনি একটু কীভাবে অভ্যাস করালেন। তারপরে কি হলো,
তারপর কি তিনি দেখলেন যে বছরের মানে ওই দিনের নির্দিষ্ট সময়টাতে কি খাবার না দিলেন না, তিনি শুধুমাত্র ঘন্টা বাজলেন, তাহলে তিনি দেখলেন যে তাও কুকুরের কী হচ্ছে, লালাজ হচ্ছে। এটা কি হচ্ছে, এটা হচ্ছে এই অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, মানে ঘন্টার ধ্বনিটা শুনলে কি হচ্ছে, কুকুরটা তখন ভাবে যে মানে খাবারটা আসবে, এবং সেই জন্য ওর যে ওর জন্মগত প্রতিবর্ত ক্রিয়া ছিল ওর সাপেক্ষে লালাজ হতো। কিন্তু যেটা ঘন্টার সাথে সাথে অভ্যাস হয়ে গেছে না অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, সেই জন্য শুধুমাত্র ঘন্টার শব্দ শুনেই তার লালাচার ঝরছিল। ঠিক আছে, এটা হলো প্রতিবর্ত ক্রিয়া। এবার হচ্ছে কি, এবার হচ্ছে প্রতিবর্ত পথ। ঠিক আছে, তো এটা মুছে দিই। প্রতিবর্ত পথ প্রতিবর্ত পথটা কি? প্রতিবর্ত পথ হচ্ছে যে নির্দিষ্ট নির্দিষ্ট পথে যে প্রতিবর্ত ক্রিয়াটা দেখলাম না, ওই প্রতিবর্ত ক্রিয়াটা কি আবর্তিত হয়, যে নির্দিষ্ট পথে এই প্রতিবর্ত পথটা যে নির্দিষ্ট পথে এই প্রতিবর্ত ক্রিয়াটা যেটা বললাম সেটা আবর্তিত হয়, সেটাকে বলা হচ্ছে প্রতিবর্ত পথ। তো প্রতিবর্ত পথের ছবি এখানে চলে এসো, তোমরা দেখো, এটা একটা হচ্ছে প্রতিবর্ত পথের ছবি। এই ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা মাধ্যমিকের জন্য, এবার যারা মাধ্যমিক দেবে 2022-এ তাদের জন্য এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। তো এটা ভালো মতো প্র্যাকটিস করে যাবে। কি এটা? এইটা আমরা যখন নার্ভাস সিস্টেম পড়ি না, যখন 6 নম্বর টপিক পড়ি, সেখানেও এটা বলেছিলাম। কি বলেছিলাম, যে আমাদের মানে উদ্দীপনাটা কিভাবে আসে এবং কিভাবে যাচ্ছে, যে ধরো আঙুল মানে কোথা গরম জিনিসে হাত পড়লো, তো কী হলো, হঠাৎ আমরা হাতটাকে সরিয়ে নিচ্ছি। এই সমগ্র পথটা কীভাবে সম্পূর্ণ হচ্ছে সেটাই হচ্ছে এই প্রতিবর্ত পথটা। ঠিক আছে, তো কি ফার্স্টে বলছি, ধরো এটা আমার আঙুলের কোষ, গ্রাহক লেখা আছে না, আঙুলের কোষ ধরো। তো কী হয়েছে, ওটা একটা গরম জায়গাতে হাত পড়েছে, গরম কড়াই বলো বা গরম হাঁড়িতে বলো হাত পড়ে গেছে। তাহলে কী হলো, হাতটা আমরা সরিয়ে নিলাম। তো কোষটা কী হচ্ছে, কোষটা উদ্দীপনাটা গ্রহণ করছে, দিয়ে কী করছে, সেন্সরি নিউরন বা অন্তঃবাহী স্নায়ুর মাধ্যমে, ঠিক আছে, ওই উদ্দীপনাটা কী করছে, উদ্দীপনাটা এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাঠিয়ে দিল। তারপরে কি করছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কী করবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তখন হাতের কোথায় যাবে, হাতে আর একটা উদ্দীপনা পাঠাবে। কার মাধ্যমে পাঠাবে, যে বহির্বাহু স্নায়ু বা মোটর নিউরনের মাধ্যমে কি হবে, এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা কি উদ্দীপনাটা পাঠাবে। কোথায় পাঠাবে, কারকে। এখানে কারক হচ্ছে কি, কারক হচ্ছে হাতের পেশি। এখানে ধরলাম যে আঙুলের কোষ ধরি, গ্রাহকটা, আর হচ্ছে হাতের পেশি। ঠিক আছে, তো হাতের পেশি কী হচ্ছে, আমরা এই হাতের পেশিটা সংযোজিত হচ্ছে, দিয়ে কী হচ্ছে, সাথে সাথে আমার হাতটাকে সরিয়ে নিচ্ছি। এই পুরো প্রসেসটা হচ্ছে প্রতিবর্ত পথের প্রসেস। ঠিক আছে, তো আমি একবার লিখে নিই এই পথটা। ফার্স্টে কী হচ্ছে, ফার্স্টে দেখো কি, গ্রাহক, ফার্স্টে গ্রাহক হলো। তারপর কি চলে আসছে কি, অন্তর্বাহী স্নায়ু বা সেন্সরি স্নায়ু, যেটা বলবে অন্তর্বাহী স্নায়ু। তারপরে নেক্সট কি, নেক্সট চলে আসছে স্নায়ু কেন্দ্র, নেক্সট চলে আসছে স্নায়ু কেন্দ্র। তারপর কোথায় যাচ্ছে, তারপর যাচ্ছে বহির্বাহু স্নায়ুতে। বহির্বাহু স্নায়ু, ওখান থেকে কোথায় যাচ্ছে, ওখান থেকে চলে যাচ্ছে কারকে। ঠিক আছে, তো এইটা তোমাদের আসতে পারে। উদাহরণস্বরূপ ধরো বলতে পারে যে পায়ে কাঁটা ফুটলো, ঠিক আছে, পায়ে কাঁটা ফুটলো, ওটার তুমি প্রতিবর্ত পথটা সঙ্গে মানে বর্ণনা করো। তখন তুমি এগুলোতে কি লিখবে, পায়ের কোষ, এখানে যে স্নায়ুটা আছে সেই স্নায়ুটা স্নায়ুকেন্দ্র, এখানে বহির্বাহু স্নায়ুটা লিখবে, আর এখানে লিখবে পায়ের পেশি। এইভাবে তুমি লিখে বর্ণনা করে দেবে। তো 3 নম্বর আসে সাধারণত, সে পায়ে কাটা ফুটলোর জায়গায় গরম কোনো জিনিসে হাত পড়লো, এ সমস্তই একই রকমভাবে লিখতে হবে। ঠিক আছে, বোঝা গেল এটা। এবার চলে এসো চোখে। ঠিক আছে,
এবার চোখ, তো এটা মুছে দিলাম। চোখ কি? চোখ হচ্ছে আমাদের একটা কি ইন্দ্রিয়, কি করে, যে দর্শনে সাহায্য করে, ঠিক আছে। এই ছবিটা তোমাদের মানে প্র্যাকটিস করতে পারে, কিন্তু এর থেকে তোমাদের নিউরনটা আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। আর হ্যাঁ, ছবি পরীক্ষায় যখন আসবে না 5 নম্বরে, তখন সবগুলোই তুমি কী হবে, ছবিটা ডান দিকে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। সমস্ত একটা দাগ কেটে দেবে, ডান দিকে দেওয়ার চেষ্টা করবে। এরপরে এটা তো বড় অনেক আছে, তোমাদের তো 4টে থাকে পয়েন্টিং, তো 4টে পয়েন্টিং ইজিলি হয়ে যাবে। এখানে অনেকগুলো আছে, সেই জন্য আমি ডান বাম করে দিয়েছি, কিন্তু একদিকে দেবে, সর্বদা ডান দিকে একটা দাগ টেনে দেবে। আর নিচে অবশ্যই লিখে দেবে চিত্র। কিসের চিত্র? ঠিক আছে, চোখের বিভিন্ন অংশ। ওকে, চোখের বিভিন্ন অংশ। ফার্স্টে কি? ফার্স্টে হচ্ছে স্ক্লেরা, এটা হচ্ছে ফার্স্ট স্ক্লেরা। কি হচ্ছে? এটা একটা হচ্ছে আবরণী পর্দা, যার কি হচ্ছে সমস্ত একদম বাইরে হচ্ছে স্ক্লেরাটা অবস্থিত। কি হচ্ছে, চোখের পিছনে 5/6 অংশ জুড়ে স্ক্লেরাটা থাকে। এই 5/6 অংশ জুড়ে এই স্ক্লেরাটা থাকে, ঠিক আছে। স্ক্লেরার কাজ কি? স্ক্লেরার কাজ বলতে চাই কি, কোরোয়েড যেটা সেকেন্ডে আছে না, এই কোরোয়েডটাকে হচ্ছে রক্ষা করে হচ্ছে স্ক্লেরা, ঠিক আছে। তো নেক্সট কি? নেক্সট চলে আসছো কর্নিয়া, ঠিক আছে। কর্নিয়া হচ্ছে সামনে থাকবে স্ক্লেরা, এটা হচ্ছে কর্নিয়া এইদিকে, ঠিক আছে। তো কি কর্নিয়া? কর্নিয়া কি? এটা হচ্ছে মানে যেটা পিছনে থাকে 5/6, এটা সামনে 1/6 অংশ জুড়ে এই কর্নিয়াটা মানে অবস্থিত চোখের সামনের দিকে, ঠিক আছে। এটা কি করে? এটা হচ্ছে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। ওকে, চোখের প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে এই কর্নিয়া। নেক্সট হচ্ছে কোরোয়েড, ঠিক আছে। দেখো, কোরোয়েড মানে স্ক্লেরার পরবর্তী অংশ হচ্ছে কোরোয়েড, ঠিক আছে। কোরোয়েড কি? কোরোয়েডের তলায় যেটা আছে সেটাকে হচ্ছে রক্ষা করা হচ্ছে কোরোয়েডের কাজ। কোরোয়েডের তলায় কি আছে? কোরোয়েডের তলায় আছে রেটিনা। তার মানে কোরোয়েডের কাজ হচ্ছে রেটিনাকে আঘাত থেকে রক্ষা করা হচ্ছে কোরোয়েডের কাজ, প্রধান কাজ। তারপরে চলে আসি কি আইরিস। সামনে দেখো আমাদের যে আইরিস, ঠিক আছে। কার সামনে আইরিস আছে? এটা হচ্ছে লেন্সের সামনে। কোথায় দিই? এখানে দিয়ে দিচ্ছি লেন্স, ঠিক আছে। লেন্সের সামনে দেখো, মানে ধরো এটা লেন্সের সামনে এইভাবে আর নিচ দিকে এইভাবে কি অবস্থান করছে? আইরিস অবস্থান করছে, ঠিক আছে। এটা ধরো লেন্সের দুদিকে এইভাবে অবস্থান করছে কি আইরিস, ঠিক আছে। তার মানে কী করে? এটা তারারন্ধ্রকে ছোট বা বড় হতে সাহায্য করে, আর কি চোখে আলোর প্রবেশটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। তারারন্ধ্রকে ছোট বড় হতে সাহায্য করে, আর কি করে? এর মধ্যে আলোর প্রবেশটাকে নিয়ন্ত্রণ করে আইরিস। নেক্সট কি? নেক্সট হচ্ছে রেটিনা, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট একটা, এর কাজটা, ঠিক আছে। রেটিনা কি? রেটিনা হচ্ছে প্রতিবিম্ব গঠনে সাহায্য করে, ঠিক আছে। প্রতিবিম্ব গঠনে সাহায্য করে হচ্ছে রেটিনা। রেটিনাতে কি করে? রেটিনাতে দুটো কোষ থাকে, ক্লাস 8-এ পড়েছে হয়তো তোমরা। একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ, ঠিক আছে। সবারই মানে আমাদের মানে চোখে দুটোই কোষ থাকে, রড কোষ কোন কোষ। তো রড কোষ কাদের বেশি থাকে আর কোন কোষ কাদের বেশি থাকে সেটা বলছি। রড কোষ হচ্ছে যারা নিশাচর প্রাণী হয় না, তাদের হচ্ছে রড কোষ বেশি থাকে। রড কোষ হচ্ছে নিশাচর প্রাণীদের দেহে বেশি থাকে হচ্ছে রড কোষ, ঠিক আছে। তারপর হচ্ছে কি কোন কোষ, ঠিক আছে। কোন কোষটা কি? কোন কোষটা হচ্ছে আমাদের বেশি থাকে। আমাদের মানে হচ্ছে যারা কি যে নিশাচর প্রাণী না, যারা রাত্রিবেলা সহজে দেখতে পায় না, মানে
সহজে দেখা মানে কি, অন্ধকারে ভালো করে দেখতে পায় না, তাদের কোন কোষটা বেশি থাকে, মানে কি যাদের রড কোষ বেশি থাকে না তাদের দেখবে চোখে মানে রাত্রিবেলায় চোখটা জল জল করে জ্বলবে, যেমন কুকুর, বাঘ, বেড়াল, ঠিক আছে, এগুলো হচ্ছে রড কোষ বেশি থাকে। আর কোন কোষ হচ্ছে আমাদের বেশি থাকে, ঠিক আছে। তো রড কোষ কোন কোষ বলা হলো। তারপরে রেটিনা কাজ বললাম কি, প্রতিবিম্বটা সৃষ্টি করছে। নেক্সট কি, নেক্সট বলতে পারি হচ্ছে লেন্স, ঠিক আছে। না, লেন্সের আগে আছে কি, অ্যাকুয়াস হিউমারটা বলিনি, দিয়ে লেন্সটা বলবো। অ্যাকুয়াস হিউমারটা কি, অ্যাকুয়াস হিউমারটা হচ্ছে লেন্সের সামনে যে প্রকোষ্ঠ আছে না, লেন্সের সামনে যে প্রকোষ্ঠ আছে সেটাকে বলছে অ্যাকুয়াস হিউমার। দেখো সামনে প্রকোষ্ঠ, ওটাকে হচ্ছে অ্যাকুয়াস হিউমার বলছে। এটা কি কাজ করে, এটা হচ্ছে প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করছে। প্রতিসারক মাধ্যম আর কি, আর চোখের অভ্যন্তরীণ চাপটা নিয়ন্ত্রণ করে, চোখের ভেতরের চাপ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। নেক্সট হচ্ছে কি, নেক্সট চলে আসছি লেন্সে, ঠিক আছে। তো দেখো অ্যাকুয়াস হিউমারের পরবর্তী কি, আইরিসের পরেই কি আছে, এই লেন্সটা আছে, ঠিক আছে। লেন্সটা কি হয়, লেন্সের কাজ কি হচ্ছে, লেন্স হচ্ছে আলো প্রতিসরণ ঘটিয়ে কি করছে, ফোকাস সৃষ্টি করছে, ঠিক আছে। আলো প্রতিসরণ ঘটিয়ে ফোকাস সৃষ্টি করছে হচ্ছে লেন্স, ঠিক আছে। তারপর লেন্সের পরবর্তী কি আছে, লেন্সের পরবর্তী আর একটা প্রকোষ্ঠ আছে, এটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। দুটো প্রকোষ্ঠ, একটা অ্যাকুয়াস হিউমার, একটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমারটা কি, লেন্সের পরবর্তী যে বড় প্রকোষ্ঠ আছে না, সেটাকে হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এর কাজও সেম, অ্যাকুয়াস হিউমারের মতো এর কাজও সেম, হচ্ছে কি কাজ, যে কি বললাম, এইটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে আর চোখের ভেতরে চাপটা নিয়ন্ত্রণ করে, ভিট্রিয়াস হিউমার। তারপরে চলে আসি, তারপরে কনজাংটিভা, ঠিক আছে। কনজাংটিভা হচ্ছে এইটা, কনজাংটিভা, ঠিক আছে। এটা কি করছে, এটা হচ্ছে কর্নিয়ার উপরে অবস্থিত, যেটা হচ্ছে চোখের মধ্যে যে ঘর্ষণ যাতে না লাগে সেটা রক্ষা করে হচ্ছে কনজাংটিভা, ঠিক আছে। কনজাংটিভা কি করছে, কনজাংটিভা হচ্ছে কর্নিয়ার ঘর্ষণ যাতে না লাগে সেটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে কনজাংটিভা, ঠিক আছে। আর কি আছে, আর বেশি নেই। আর নেক্সট হচ্ছে কি, অক্ষিপল্লব। নেক্সট হচ্ছে অক্ষিপল্লব। অক্ষিপল্লব, অক্ষিপল্লব মানে বুঝতে পারছো, চোখের যে পাতাটা আছে, কি করছে এর কাজ, যে এর কাজ হিসাবে বলতে পারি যে গাড়ির সামনে দেখো না, যে বৃষ্টি হলে কী হয়, একটা হুইপার মতো থাকে যে গাড়ির কাঁচটা মুছতে কাজ করে বা সাহায্য করে, সেটা হচ্ছে অক্ষিপল্লবের কাজ। মানে অশ্রুগ্রন্থি থেকে যে আমাদের মানে অশ্রুটা খরিত হচ্ছে না, ওটা কী করছে, চোখ বন্ধ করছি তখন কী হচ্ছে, যে গোটা চোখের মধ্যে ওই অশ্রুটা ছড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। ফলে কী হচ্ছে, ফলে যে অক্ষিপল্লবের সাথে চোখের মধ্যে যে একটা ঘর্ষণ সেটাকে কমাচ্ছে, তারপরে গোটা চোখটাকে সিক্ত রাখছে, তারপরে কি হচ্ছে, তারপরে ওই চোখের জলটাকে গোটা চোখে ছড়িয়ে দিচ্ছে হচ্ছে অক্ষিপল্লব, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে অশ্রুগ্রন্থি। এটা তো এগুলোর মধ্যে দেখা যাবে না, অশ্রুগ্রন্থি। অশ্রুগ্রন্থি কি, যেটা বললাম যে আমাদের চোখে দুটো চোখে একটা গ্রন্থি থাকে, মানে চোখের জলটা যে অশ্রুটা সেখানে এখান থেকে এই গ্রন্থিতে খরিত হয়, ঠিক আছে। এর কাজ হচ্ছে কি, এর কাজ হচ্ছে যে এর অশ্রুগ্রন্থিতে কী থাকছে, অশ্রুগ্রন্থিতে একটা উৎসেচক এনজাইম থাকছে বা উৎসেচক থাকছে, কি লাইসোজাইম নামক একটা এনজাইম, লাইসোজাইম নামক একটা কি এনজাইম থাকছে। সেটা কি করছে, চোখের মধ্যে কোনো যদি জীবাণু বা কিছু পড়ে তাহলে সেটাকে ধ্বংস করে দিচ্ছে এই লাইসোজাইম, ঠিক আছে। তো তোমরা চোখের সমস্ত যে গঠন ছিল সেটার কাজগুলো বললাম, এটা হচ্ছে চোখের গঠন হলো। তবে নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে মানে আমাদের পরিবেশে প্রাণীদের মধ্যে দু রকম নেত্র দেখা যায়, একটা হচ্ছে এক নেত্র বিশিষ্ট প্রাণী, এটা মুছে দিচ্ছে, একটা হচ্ছে এক নেত্র বিশিষ্ট প্রাণী, একটা হচ্ছে দ্বিনেত্র বিশিষ্ট প্রাণী, ঠিক আছে।
একনেত্র আর দ্বিনেত্র। আগে দ্বিনেত্রটা পড়ি। দ্বিনেত্র আর হচ্ছে একনেত্র। কি করে? দ্বিনেত্র বিশিষ্ট প্রাণীদের কি, ওদের চোখের মানে মুখমণ্ডলের সামনে চোখ থাকে, ঠিক আছে। এর ফলে কি হয়, এর ফলে যদি আমরা কি করি, আমরা কোনো একটা বস্তুকে দেখি তখন কি হয়, আমাদের দুটো চোখ দিয়েই একটা বস্তুকে দেখে, ঠিক আছে। ফলে কি হয়, ওই প্রতিবিম্বই মানে মস্তিষ্কে যে প্রতিবিম্ব গঠিত হয় না, সেটা হয় একটা। আর এই প্রতিবিম্বটা কি হয়, একটু উন্নত প্রজাতির হয়, মানে ধরো 3D আচ্ছা, থার্ড ডাইমেনশন। তো এই 3D প্রতিবিম্বটা গঠিত হয়, মানে উজ্জ্বল, তারপরে কালারফুল, তারপরে কত উঁচুতে আছে বা কত গভীরে আছে, সমস্ত হচ্ছে এই দ্বিনেত্র প্রতিবিম্ব যে চোখের গঠিত হয় ওর দ্বারা তৈরি হয়, ঠিক আছে। তার মানে কী বললাম, দ্বিনেত্রের দ্বারা কি হয়, যে যখন দুটো চোখ দিয়ে একটি প্রতিবিম্ব গঠিত হবে এবং সেটা উন্নততর প্রতিবিম্ব, সেই নেত্রটাকে বলছে দ্বিনেত্র বিশিষ্ট, ঠিক আছে, দ্বিনেত্র। আর এটা কাদের দেখা যায়, এটা দেখা যায় মানুষের দেখা যাবে, আর সমস্ত শিকারী প্রাণীদের দেখা যাবে, ঠিক আছে। মানুষ ও সমস্ত শিকারী প্রাণীদের এটা দেখা যায়। সেই জন্য দেখবে যে সমস্ত শিকারী প্রাণীদের কী হয়, সামনের দিকে চোখ থাকে, দু সাইডে চোখ থাকে না, ঠিক আছে। এবার হচ্ছে একনেত্র। একনেত্র কি, এটা হচ্ছে উল্টোটা হবে, মানে যাদের মানে মুখমণ্ডলের দুপাশে চোখ থাকে, ঠিক আছে। ধরো গরু, ঘোড়া কী হচ্ছে, এর দুপাশে চোখ থাকে, ঠিক আছে। দুপাশে চোখ থাকা, এটা কি হয়, এটা দু চোখ দিয়ে দুটো প্রতিবিম্ব দেখে, কিন্তু এদের প্রতিবিম্বটা কী হয়, এদের প্রতিবিম্বটা অত উন্নততর হয় না, অত কালারফুল বা বলো কত গভীরে আছে, কত উঁচুতে আছে, অতটা প্রতিবিম্বটা স্পষ্ট হয় না। এটা হচ্ছে একনেত্র। এটা উদাহরণ হিসেবে বলতে পারি কি, গরু, ঘোড়া, এদের একনেত্র দেখা যায়, ঠিক আছে। তো একনেত্র দ্বিনেত্রের পার্থক্য আসতে পারে। পার্থক্য হিসেবে বলতে পারি কি, পার্থক্য হিসেবে বলতে পারি যে বললাম যে কি, দ্বিনেত্র, এটা একনেত্র, এক হিসাবে কি বলতে পারি যে এদের মানে দু চোখ দিয়ে একটি প্রতিবিম্ব গঠিত হয়, ঠিক আছে, আর এটা দু চোখ দিয়ে দুটো প্রতিবিম্ব গঠিত হয়। দুই হতে পারে বলতে যে এদের প্রতিবিম্ব যেটা গঠিত হয় সেটা হচ্ছে মানে উন্নততর প্রকৃতির, ঠিক আছে। ধরো যেটা বললাম কালারফুল, উন্নততর প্রকৃতির, আর কি কত উঁচুতে কত গভীরে বা 3D প্রতিবিম্বটা গঠিত হয়, সে দ্বিনেত্রের ক্ষেত্রে। আর একনেত্রের ক্ষেত্রে কি বলবে, অত উন্নততর প্রতিবিম্ব গঠিত হয় না। নেক্সট পার্থক্য দিয়ে দেবে, এটা মানুষ দিয়ে দেবে, এটা বাঘ দিয়ে দিতে পারো, আর এটা গরু, ছাগল, ঘোড়া, এগুলো দিয়ে দেবে, ঠিক আছে, হলো এটা। এবার নেক্সট আছে কি, নেক্সট আছে উপযোজন। নেক্সট আছে উপযোজন। উপযোজনটা কি, উপযোজনটা কি মানে স্থান পরিবর্তন না করে শুধুমাত্র কি হয়, যে আমাদের চোখে যে পেশি আছে আর মানে লেন্সের বক্রতা দৈর্ঘ্যের পার্থক্য ঘটিয়ে কি করি, যে আমাদের দূরের বস্তু বা কাছের বস্তুকে সহজে যখন দেখতে পাই যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটাকে বলছে উপযোজন। মানে একটা উদাহরণ বলতে পারি, দেখো তুমি যখন দূরে কোনো একটা বস্তু দেখছো, তখন তোমার সামনে যদি একটা হাত নিয়ে আসি, আঙুল, তাহলে কি দেখবে, এই আঙুলটাকে কি দেখবে, ঝাপসা দেখবে, তাই তো। তারপর যখন এটাতে আমরা লক্ষ্য করব বা ফোকাস করব, তখন দেখব এটাকে স্পষ্ট। আর আবার এটাকে যখন স্পষ্ট দেখব, তখন কি হবে, তখন দূরেরগুলো হচ্ছে ঝাপসা দেখব। তো এই যে পদ্ধতিতে হচ্ছে সেটা হচ্ছে উপযোজন। মানে কি বললাম, স্থান পরিবর্তন করে, মানে আমরা চোখের স্থান পরিবর্তন করছি না, ফার্স্টে দূরের জিনিস দেখছি, যে যখন আঙুলটা নিয়ে চলে আসছি তখন এটাকে ঝাপসা দেখছি। এবার কি হচ্ছে, এটাকে যখন আমরা ফোকাস করছি, ভালো করে দেখছি, তখন পিছনেরটা মানে ঝাপসা হয়ে যাচ্ছে। এটা একটা বুঝতে পারবো যে যখন তোমরা মোবাইল ইউজ করো না, মোবাইলে ছবি তোলার সময় দেখবে মোবাইলের স্ক্রিনে ট্যাপ করতে হয়, মানে কী করছে, ফোকাস করতে হয়, কারণ নাহলে ঝাপসা আসে অনেক সময়। তো এটাও হচ্ছে উপযোজন, সেটাও, ঠিক আছে। তো এখানে কি, এখানে দুটো উপযোজন একটা আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে কাছে বস্তু দেখার ক্ষেত্রে, একটা দূরের বস্তু দেখার ক্ষেত্রে। ফার্স্ট হচ্ছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে,
ঠিক আছে। দূরের বস্তু দেখার ক্ষেত্রে কি হয়, দূরের বস্তু দেখার ক্ষেত্রে সিলিয়ারি পেশিটা হচ্ছে ওটা শিথিল হয় ফার্স্টে, কি সিলিয়ারি পেশির শিথিলীকরণ, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট হয়। তারপর কি হচ্ছে, তারপর হচ্ছে যে আমাদের লেন্স আছে না, লেন্সটা কি হচ্ছে, লেন্সটা পাতলা হয়ে যায়। নেক্সট হচ্ছে লেন্সটা পাতলা হয়। আর লাস্ট ওয়ান হচ্ছে এই লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা কি হয়, এর দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে। এর ফলে আমরা দূরের বস্তুটাকে ঠিকঠাক করে দেখতে পারি, ঠিক আছে। এটা দূর বস্তু দেখার ক্ষেত্রে উপযোজন কি হয়, তার শব্দচিত্র, ঠিক আছে। তো এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। এটা দূরের বস্তুর ক্ষেত্রে আছে, একটা কাছের বস্তু দেখার ক্ষেত্রে আছে। তো এটা ভালো করে দেখে যাবে, যে কোনো একটা আসতেই পারে। নেক্সট কি, এটার যা হলো তার অপোজিটটা হবে, ঠিক আছে। যে ফার্স্টে কি ছিল, ফার্স্টে ছিল সিলিয়ারি পেশির শিথিলীকরণ, তাহলে এটা কি হয়, সিলিয়ারি পেশির সংকোচন। শুধু পেশির লিখছি, পেশির সংকোচন। নেক্সট কি, নেক্সট হচ্ছে লেন্সটা পাতলা হয়েছিল, এটা একটা লেন্সটা পুরু হবে। তারপরে কি থার্ড, এটা কি হয়েছিল, ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটেছিল। ফোকাস দৈর্ঘ্যটা আস্তে আস্তে কী হবে, ফোকাস দৈর্ঘ্যে হ্রাস ঘটবে। হ্রাস ঘটবে, ঠিক আছে। তো দূরের বস্তু ক্ষেত্রে আর এটা কাছের বস্তু ক্ষেত্রে হলো উপযোজন। এবার নেক্সট হচ্ছে, এটা হচ্ছে লাস্ট, ঠিক আছে। নেক্সট কি আছে, যে বিভিন্ন রকম রোগ আছে চোখের, কি আছে, মায়োপিয়া, হাইপারোপিয়া বা হাইপারমেট্রোপিয়া, একটা প্রেসবায়োপিয়া, তিনখানা রোগ। আর এর কি করে এটা ঠিক হয়, মানে কোন লেন্স ব্যবহার করে সেটা দেওয়া আছে। ফার্স্টে কি বললাম, মায়োপিয়া। সেকেন্ড হাইপারমেট্রোপিয়া, বা হাইপারোপিয়া। আর লাস্ট ওয়ান হচ্ছে প্রেসবায়োপিয়া, ঠিক আছে। তো মায়োপিয়া, মায়োপিয়া কি, মায়োপিয়াতে কি হচ্ছে, যে দূরের বস্তু দেখার ক্ষেত্রে মানে অসুবিধা হয়, আর কাছের বস্তু ঠিকঠাক দেখা যায়, ঠিক আছে। মায়োপিয়া রোগটা কি হচ্ছে, মায়োপিয়া রোগটার ক্ষেত্রে দূরদৃষ্টি যেটা হচ্ছে ওটা ব্যাহত হয়, দূরের দৃষ্টিটা মানে দেখতে অসুবিধা হয়, দূরের দৃষ্টি ব্যাহত হয়, কিন্তু কাছের দৃষ্টি ঠিকঠাক থাকে, এটা হচ্ছে মায়োপিয়া। এটা কি হবে, এটা হচ্ছে কোন লেন্সের ফলে এটা হবে, এটা হচ্ছে অবতল লেন্স হয়। অবতল লেন্স ব্যবহার করলে এটা ত্রুটিটা কী হবে, এটা ত্রুটিটা মুক্ত হবে, ঠিক আছে। এটা খুব গুলিয়ে যাবে। তো মনে রাখবে কি, যে কোনো তোমাদের বন্ধু বা কারো যারা ছোটো বয়স হয় না, তাদের ম্যাক্সিমামই মায়োপিয়া হয়। মনে রাখবে আমার ক্ষেত্রে আমার হচ্ছে মায়োপিয়া আছে। আমার কি হচ্ছে, আমি অবতল লেন্স ব্যবহার করছি, আমার কি হচ্ছে, আমার দূরের দৃষ্টি দেখতে ব্যাহত হয় আর কাছের দৃষ্টি ঠিকঠাক থাকে। একটা মনে থাকলে বাকিগুলো মনে পড়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে হাইপারোমেট্রোপিয়া বা হাইপারোপিয়া। এটা কি, এটা এর উল্টোটা, কি, যে দূরের দৃষ্টিটা ঠিক থাকে কিন্তু কাছের দৃষ্টি মানে কাছের জিনিস দেখতে অসুবিধা হয়, সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা হাইপারোপিয়া। এটা কি, এটা হচ্ছে, এটা লিখে দিই অবতল লেন্স, অবতল লেন্স, আর এটা হচ্ছে উত্তল লেন্স, ঠিক আছে। এবার হচ্ছে প্রেসবায়োপিয়া। এইটা হচ্ছে মানে বয়স্ক মানে বার্ধক্যজনিত এটা রোগ একটা, ঠিক আছে। মানে 40 বছর উপরে বলে না চালসে হয়,
এটা হচ্ছে এই প্রেসবায়োপিয়া হচ্ছে, ঠিক আছে। এর ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে হচ্ছে প্রোগ্রেসিভ লেন্স ব্যবহার করা হয়। এটা তো অবতল লেন্স, এটা উত্তল লেন্স, এটা হচ্ছে প্রোগ্রেসিভ বা বাইফোকাল, প্রোগ্রেসিভ বা বাইফোকাল। দেখবে যে একটা চশমাতে দুখানাই লেন্স থাকে, ঠিক আছে, মানে চশমা তো চশমা এটা এখানে দেখবে এই নিচে একটা গোল হয়ে থাকে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে কাছের দৃষ্টি দেখার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, আর এটা দূরের দৃষ্টি দেখার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এটা যাদের প্রেসবায়োপিয়া হয়, মানে 40-এর ঊর্ধ্বে, তাদের মেনলি এই প্রেসবায়োপিয়াটাই দেখা যায়, ঠিক আছে। এটা ছাড়া আর একটা রোগ আছে তোমাদের, ক্যাটারাক্ট বা ছানি। এটাই লাস্ট তোমাদের, বা ছানি। এটা কি বলতো, এটা ধরো বার্ধক্যজনিত একটা রোগ। ধরো তোমার চশমা, তোমাকে যদি ইউজ করে দেখবে যে চশমাটা মাঝে মাঝে কি খুলে পরিষ্কার করতে হয়, কারণ কি অনেক ধুলো বালি নোংরা জমে যায়, ঠিক আছে। তো ক্যাটারাক্ট বা ছানিটাও সেম, একটা হচ্ছে বার্ধক্যজনিত রোগ। এখানে কি হয়, এখানে আমাদের যে লেন্স থাকে, লেন্সের উপর ময়লা জমা, ঠিক আছে। তো এটাতে কি হয়, এটাতে মেনলি অপারেশন করে ওই মানে ওটা দূর করে দিলেই বা এটা ঠিকঠাক হয়ে যায়। এটা মেনলি যাদের বার্ধক্যজনিত বললাম না, যাদের বয়স হয় তাদেরই এটা ক্যাটারাক্ট বা ছানি হয়। এটা দেখবে অনেকে দেখবে চোখের মনি কালো, তো আমাদের অনেকে দেখবে সাদা সাদা দেখা যায়, যারা বয়স্ক থাকে তাদের কি এই ছানিটা দেখা যায়। তো এই ছানির ফলে মানে দৃষ্টি ব্যাহত হয় দেখতে। তো এটা একমাত্র এটা ছাড়ানোর উপায় হচ্ছে অপারেশন। খুব বড় না, একটা ছোটো অপারেশনটা করলে এটা ঠিকঠাক হয়ে যায়। ওকে, তো আজকে এই পর্যন্ত তোমাদের নার্ভাস সিস্টেম যেটা না পুরোটা সমাপ্ত হলো 8 নম্বর টপিকে। এবার 9 নম্বর টপিকে এই চ্যাপ্টার যে পরের জিনিস আছে সেগুলো আবার শুরু করা যাবে। তো থ্যাংক ইউ।